জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি মোর্শেদ মিয়াজি। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানী সহ সারা দেশে বিজয় র্যালি করছে বিএনপি। নয়াপল্টন থেকে শাহবাগ অভিমুখে র্যালিতে আছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। এ নিয়ে আরও খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সিফাত, র্যালিটি কোন কোন পথ দিয়ে গন্তব্যে যাচ্ছে? কেন্দ্রীয় নেতাদের কে কে র্যালিতে আছেন জানাবেন। নেতা যারা রয়েছেন তারা সকলেই আমরা দেখেছি তারা যে র্যালিটি, এই র্যালির শুরুতেই একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়েছে। সেখানে কেন্দ্রীয় নেতারা ছিলেন, স্থায়ী কমিটির সদস্যরা ছিলেন। আমরা দেখি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ছিলেন, মহাসচিব ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এই মুহূর্তে যে র্যালিটি দেখছি ঠিক আবার পেছনে দেখতে পাচ্ছেন এই র্যালিটি যে বিজয়নগর সেটি পার হয়ে আমরা পুরানো পল্টনের দিকে এগিয়ে যাচ্ছি। এবং তারা যেটি বলেছেন, আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও কথা বলেছে, মিয়াজি জানেন, এবং তিনি যেটি বলছেন যে সামনে সকলকে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানিয়েছেন। এবং তিনি যেটি বলেছেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ থাকবে, তবে মুখ দেখাদেখি যাতে বন্ধ না হয়, কথা বলা সংলাপ যাতে বন্ধ না হয়, এবং সামনের আগামীতে যেই গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে সকলকে একসাথ হয়ে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন। এবং স্থায়ী কমিটির সদস্যরা কথা বলেছেন, তারা বলছে যেহেতু একটা নির্বাচনী রোডম্যাপ টাইমলাইন প্রকাশ করা হয়েছে, সেক্ষেত্রে সেখানে যাতে পরবর্তীতে দ্রুত নির্বাচনের যে তারিখ সেটি যাতে আসলে নির্বাচন কমিশন প্রকাশ করে। আমরা পুরনো পল্টনের একেবারে যেই মোড়টি রয়েছে সেই মোড়ে অতিক্রম করছি। র্যালির সম্মুখ ভাগ আরও সামনে একেবারে প্রেস ক্লাব পর্যন্ত চলে গেছে। এবং আজকের এই র্যালির মধ্য দিয়ে বিএনপি যে মাসব্যাপী 36 দিনের যে কর্মসূচি ঘোষণা করেছিল জুলাইয়ের শুরুতে, সেটির সমাপ্ত হচ্ছে আজকের এই যে বিজয় র্যালি। সেই বিজয় র্যালির মধ্য দিয়ে আজকের তাদের যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা বাস্তবায়ন, সে বাস্তবায়নের জন্য তারা যে পদযাত্রা করছে সেটি আমরা দেখছি। এবং এখন দেখার বিষয়, পুরো মাস জুড়ে কিন্তু আমরা নানা প্রতিশ্রুতি শুনেছি বিএনপির মুখে, বিএনপির নেতাকর্মীদের মুখে, এবং স্থায়ী কমিটির সদস্যরাও বলেছেন। সেক্ষেত্রে কতটা সে প্রতিশ্রুতি তারা রক্ষা করে এবং অঙ্গীকারগুলো রক্ষা করে সেটি নিশ্চয়ই সামনে তাদের যে কর্মসূচিগুলো আসবে সেটিতে প্রতিফলিত হবে, দেখা যাবে। এবং তারা আজকে আমরা একটি বিশেষ বিষয় খেয়াল করেছি যে অন্য সময় নির্বাচন নিয়ে যে তাদের একটি তারা ছিল, সে আজকের বক্তব্য সেটি কিন্তু আমরা মিয়াজি দেখতে পাইনি। আমরা যেটি দেখছি, তারা গতকাল যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে ঘোষণাপত্র পাঠ করেছেন এবং পরবর্তীতে নির্বাচনের যে টাইমলাইন প্রকাশ করেছেন, সেই নির্বাচনের টাইমলাইন প্রকাশ করার পর আজকে স্থায়ী কমিটির সদস্যরা অন্তর্বর্তী সরকারের বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন। এবং পরবর্তী সময়ে তারা যেটি বলছে যে সামনে যে সুষ্ঠু নির্বাচন সেটি আয়োজন করার জন্য যত ধরনের সহযোগিতা সেটি বিএনপির পক্ষ থেকে করা হবে। যদিও যে বিশ্লেষকরা রয়েছেন এবং আমরা দেখেছি নানা সভা সেমিনারে যখন বিএনপির নেতাকর্মীরা যায়, সেক্ষেত্রে বড় দল হিসেবে বিএনপির যে সহযোগিতা সুষ্ঠু নির্বাচনের জন্য পেশি শক্তির ব্যবহার যাতে না করা হয় সেজন্য বিএনপির প্রতি কিন্তু আহ্বান জানিয়েছে। এবং আমরা যে উত্তেজনাকর পরিস্থিতি দেখতে পাই, নির্বাচন ডামাডোল বেজে গেছে, এবং সেক্ষেত্রে সামনে সেটি কতটা তৃণমূলে বিশেষ করে গতকালই অন্যান্য দল প্রতিক্রিয়া জানিয়েছেন এই নির্বাচনের টাইমলাইন প্রকাশ করার পরে। আমরা সেখানে যেটি দেখেছি, অন্য দলগুলো বলছে এখন পর্যন্ত তৃণমূলের যে পরিবেশ সেটি নির্বাচনে উপযোগী নয়, এবং সেই সাথে রাষ্ট্রীয় যেগুলো নির্বাচন ব্যবস্থার সাথে যুক্ত সে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এখন পর্যন্ত প্রস্তুত নয় বলেও তারা দাবি করেছেন। এবং তারা যেটি বলছেন, এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো বিশেষ করে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সংস্কার এবং তাদেরকে তাদের যে কার্যকারিতা সেটি আরও সক্রিয় করার ক্ষেত্রে আহ্বান জানিয়েছেন। এখন বড় দল হিসেবে বিএনপি যদি তৃণমূলে সেই জায়গাটি থেকে সরকার যে আহ্বান জানাচ্ছে যে তারা তাদের যে সহযোগিতা সেটি যাতে অব্যাহত থাকে এবং বিএনপির বিরুদ্ধে যেসব অভিযোগ সেটি যাতে নিরসন করার জন্য ইতিমধ্যে যে পদক্ষেপগুলো নিয়েছে সেগুলো যদি কার্যকর করা যায়, তাহলে আসলে সামনের যে সুষ্ঠু নির্বাচন সেটি সম্ভব হবে বলে মনে করছেন। এবং আজকে স্থায়ী কমিটির সদস্যরা যে বক্তব্য, আমরা একেবারে আজকের
আজকের অন্য সময় থেকে আজকে আমরা নমনীয় বক্তব্যই শুনতে পেয়েছি। তারেক রহমান যেটি বলেছেন, জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা গেলে ফ্যাসিবাদ আর ফিরবে না, এবং তিনি বলেছেন যে দেশে আইনের শাসন ও গণতন্ত্র না থাকলে কেউ নিরাপদ নয়। তিনি বলেছেন যে দলই হোক দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা না পেলে কেউ নিরাপদ থাকতে পারবে না, সেটি যে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উদ্দেশ্যে তিনি এই কথাটি বলেছেন। এবং যেটি আমি শুরুতেও বলছিলাম যে মতভেদ থাকলেও যাতে কথা বলা বন্ধ না হয়ে যায় এবং জাতীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধিতায় সকলে যাতে ঐক্যবদ্ধ থাকতে পারে, সেই জন্য কিন্তু তারেক রহমান সহ বিএনপির যে অন্যান্য যারা কেন্দ্রীয় নেতারা, শীর্ষ নেতা যারা রয়েছেন, তারা জানাচ্ছেন আমরা একেবারে প্রেস ক্লাবের সামনে রয়েছি। প্রেস ক্লাবের যে সচিবালয়ের যে মেট্রো রেলটি রয়েছে, তাদের যে মিছিল র্যালিটি সেটি একেবারে সম্মুখ ভাগেই আমরা আছি, সেটি বলা যায় প্রেস ক্লাব সম্মুখ ভাগ বার হয়েছে। এবং এখানে আমরা আজকে যেটি দেখছি যে আজকের বিজয় র্যালিতে যেন একটি বিজয়ের যে উল্লাস সেটি আমরা দেখেছি। 1 বছর আগে কর্তৃত্ববাদী সরকারের দ্বারা যে গুম খুন হয়েছে এবং 15 বছরের যে হত্যা নির্যাতন হয়েছে, তারপরে 5 আগস্টের অর্থাৎ যেটিকে 36 জুলাই বলা হয়েছে, 36 দিনের টানা সংগ্রামের পর 17 বছরের ত্যাগের ফসল হিসাবে বিএনপি যেটি বলছেন যে তারা যে বিজয় পেয়েছে সেই বিজয়টি তারা ধরে রাখতে চান, এবং তারা যেটি বলছেন যে এই বিজয়ের এবং বিশেষ করে জুলাই যে আকাঙ্ক্ষা, শহীদদের যে আকাঙ্ক্ষা, সে বাস্তবায়নে তারা সবসময় জনগণকে পাশে রাখতে চায়, জনগণকে পাশে রেখেই তারা কাজ করতে চান। এবং আজকের এই যে বিজয় র্যালি, সেক্ষেত্রে আমরা মাসব্যাপী দেখেছি ছাত্রদল, যুবদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, তাদেরকে ভিন্ন ভিন্ন জায়গায় এবং আলাদা অনুষ্ঠান করতে আমরা দেখেছি। তবে আজকে প্রত্যেকটি অঙ্গ সহযোগী সংগঠন বিএনপির তারা একত্রিত হয়ে একসাথে আসলে এই বিজয় মিছিল করছে। এবং বিশেষ করে আপনাকে যেটি বলতে চাই যে তো আজকে সারা দেশে এই বিজয় মিছিল হচ্ছে, সেই সারা দেশের যে বিজয় মিছিল সেটির সাথে আজকের ঢাকাতে যেটি শুরু হলো, অর্থাৎ নয়াপল্টন থেকে শুরু হলো যে র্যালিটি, সে র্যালিতে কিন্তু ঢাকা বিভাগের টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ঢাকা জেলার অন্যান্য জেলা উপজেলাগুলো, ঢাকা মহানগর উত্তর দক্ষিণ, গাজীপুর মহানগর, নরসিংদী, নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতাকর্মীরা অংশগ্রহণ আজকে এখানে করেছেন। অর্থাৎ বুঝতে পারছেন এই যে র্যালিটি, সে র্যালিটির আসলে শেষ ভাগ কোথায় গিয়ে ঠেকেছে সেটি এখনও আমি এখান থেকে নিশ্চিত নই। নিশ্চয়ই উপর থেকে পাখির চোখে বোঝা যাবে যে র্যালিটি কতটা বড়। তবে সম্মুখ ভাগ যেটি সেটি ইতিমধ্যে হাইকোর্টের সামনে দিয়ে আমরা যেটি দেখছি, এটি যেহেতু শাহবাগমুখী একটি মিছিল, সেক্ষেত্রে এটি মৎস্য ভবন হয়ে সামনের দিকেই এগিয়ে যাবে। এবং এই যে আজকের যে র্যালিটি, সে র্যালি দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির যে অনুষ্ঠানগুলো সেগুলো শেষ হচ্ছে, আজকে সমাপ্ত হচ্ছে। তবে বিএনপি যে প্রতিশ্রুতি মাসব্যাপী দিয়েছে সেটি কতটা বাস্তবায়ন করতে পারবে সামনের কর্মসূচিগুলোতে, সেটির জন্য আমরা অপেক্ষা করব। তো মিয়াজি, এই ছিল আমার কাছে বিএনপির বিজয় র্যালির সবশেষ। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির বিজয় র্যালি থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সিফাত শাহরিয়ার। জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা গেলে দেশে আর ফ্যাসিবাদ ফিরবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে আইনের শাসন ও গণতন্ত্র না থাকলে কেউ নিরাপদ নয় বলেও মন্তব্য করেছেন তিনি। বিকালে গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে বিএনপির বিজয় র্যালিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব মন্তব্য করেন তিনি। ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা যাতে আলোর পথে অন্ধকারের রেখা টেনে দিতে না পারে, এই ব্যাপারে গণতান্ত্রিক আমি বাংলাদেশের প্রতিটি ভাই বোনকে আমি সদা সতর্ক থাকার আহ্বান জানাই। নিজের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, আপনার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের সামনে একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য একজন নাগরিক হিসেবে আপনার সিদ্ধান্ত নেবার সময় এসেছে।
এদিক ফ্যাসিবাদের পতন ও জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে সারা দেশে বিজয় র্যালি ও সমাবেশ করছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলো। বর্ণাঢ্য আয়োজনে অংশ নেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতাকর্মীরা। সকালে বরিশালে সমাবেশ করে বিএনপি। সমাবেশকে কেন্দ্র করে জেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল সহযোগে অংশ নেন দলের সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিনা রহমান। পরে বিজয় র্যালিতে অংশ নেন তারা। একইভাবে সিলেটে বিজয় র্যালি করে জেলা ও মহানগর বিএনপি। বৈরী আবহাওয়া উপেক্ষা করে হাজার হাজার কর্মী সমর্থক এতে অংশ নেন। অন্যদিকে খুলনায় সমাবেশে অংশ নিয়ে বক্তব্য রাখেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। এছাড়া মাগুরা সহ চট্টগ্রাম ও ময়মনসিংহে বিএনপির বিজয় র্যালি ও সমাবেশের আয়োজন করা হয়। এ সময় জুলাই অভ্যুত্থানে একদলীয় শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার সূচনা হয়েছে বলে জানান বক্তারা। একই সঙ্গে আগামী নির্বাচনের মধ্য দিয়ে জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। আমাদের সামনের যে পথ, সেই পথ হবে ধানের শীষের যে আদর্শ আছে, ধানের শীষের যে লক্ষ্য আছে, সেই লক্ষ্যকে সামনে নিয়ে জনগণের পাশে থেকে জনগণের কল্যাণ করে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার ব্যবস্থা সেটা করতে হবে। আমরা চাই একটি দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া বিরাজ করুক, একটি গণতান্ত্রিকভাবে একটি রাষ্ট্র সৃষ্টি হোক এবং একটি নির্বাচন জরুরি। অনুভূতি বলে বোঝানো যাবে না। যারা ছিল ওই সময়, তখন রক্ত অন্যরকম। আমরা রাতকে দিনে রাত করছি। সারা দেশের মতো বগুড়াতেও বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে সমাবেশ ও বিজয় মিছিল। বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন নেতাকর্মীরা। এ বিষয়ে আরও জানাতে শহরের আলতাফুন নেসা মাঠ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদুর রহমান। মাজেদ, নেতা কর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? সমাবেশ থেকে বক্তারাই বা কি বলছেন জানাবেন। হ্যাঁ মোর্শেদ, আপনি জানেন যে আজকে বিএনপি কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে কিন্তু আজকে 3টা থেকে বিভিন্ন স্থান থেকে জেলার বিভিন্ন উপজেলার থেকেও কিন্তু এখানে নেতাকর্মীরা এখানে সমবেত হয়েছে। বিশেষ করে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সবাই কিন্তু এখানে আলতাফুন নেসা খেলার মাঠে কিন্তু তারা একত্রিত হয়েছিল এবং এখানে সংক্ষিপ্ত একটি বক্তব্য শেষে কিন্তু তারা মিছিল নিয়ে এখন রাস্তায় চলে গেছেন এবং এই রাস্তার সবগুলো মোড় ঘুরে ঘুরে কিন্তু তারা আবার এক জায়গায় মিলিত হবেন। আর আজকে যে দিনটি, সেই দিনটি 5ই যে গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আজকে বিএনপির যে কর্মসূচি, সেই কর্মসূচি ঘিরে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে এবং সামনে যে নির্বাচন, সেই নির্বাচন উপলক্ষেও কিন্তু এখানে বক্তব্য হয়েছে। আর এখানে যে আজকে দিনটি যে ফাঁসিবাদী মুক্ত একটা মুক্ত দিবস হিসাবে বিএনপিরা এখানে উদযাপন করছেন। এই দিনটিতে কিন্তু বিগত সরকারে ফাঁসিবাদ মুক্ত এই দিনটিতে যে মানুষ মুক্ত হয়, যে নিঃশ্বাস নিতে পেরেছে, কথা বলা বাক স্বাধীনতা ফিরে পেয়েছে, গণতন্ত্র সামনে যে একটা সুবাতাস বইছে, সবগুলোই কিন্তু একটা অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে। এই গত 5 আগস্টের স্বৈরাচার শাসক বিতাড়িত হওয়ার পর থেকে কিন্তু এখানে একটি সুন্দর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। অন্তর্বর্তী সরকার এখানে দায়িত্ব নিয়েছেন এবং দায়িত্ব নেওয়ার পর থেকেই কিন্তু এখানে যে কর্মসূচিগুলো, এবারের যে কর্মসূচি, বর্ষপূর্তি যে কর্মসূচি, সে কর্মসূচিগুলো কিন্তু খুব সুচারুভাবে পালন করছে। গতকাল কিন্তু সরকারিভাবে কর্মসূচি পালন করা হয়েছিল। আজকে গতকাল জামাত ইসলাম করেছে, আজকে বিএনপিরা তারা কর্মসূচি পালন করছেন এবং আনন্দ উৎসব ঘন পরিবেশের মধ্য দিয়েই কিন্তু যে বিজয় র্যালি, সেই র্যালিটা কিন্তু বিএনপি করছে। এখানে বিএনপির যে নেতারা, জেলা বিএনপির নেতারা রেজাল করিম বাদশাহ, এখানে চেয়ারপারসন উপদেষ্টা লালু সাহেব সহ অন্যরাও নেতাকর্মীরাও কিন্তু এখানে এসেছেন, তারা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছেন। তো এই ছিল মোর্শেদ আমার কাছে বগুড়ার যে বিজয় র্যালি তার সর্বশেষ। বগুড়ায় বিএনপির বিজয় মিছিল চলছে জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে। সেখান থেকে সবশেষে জানাচ্ছিলেন সহকর্মী মাজেদুর রহমান। 2026-এর ফেব্রুয়ারিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন, ভোটের অন্তত 2 মাস আগেই তফসিল দিতে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এমনটাই নিশ্চিত করেছেন সিইসি এম নাসির উদ্দিন।
দুপুরে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে তিনি বলেন, নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা সহ অন্যান্য সহযোগী অংশীজনদের সাথে নিয়ে স্বচ্ছ নির্বাচনের পথে এগোচ্ছে কমিশন। এ সময় কমিশনে চলমান সীমানা নির্ধারণ, রাজনৈতিক দল নিবন্ধন, ভোট সংক্রান্ত কেনাকাটা সহ বেশ কিছু বিষয়েও কথা বলেন তিনি। জানান, সেপ্টেম্বরের মধ্যেই নির্বাচন বিষয়ে বেশ কিছু কাজ সম্পন্ন করবে কমিশন। ইসির প্রতি আস্থা ফিরিয়ে আনার নির্বাচনে অন্যতম চ্যালেঞ্জ উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, এবারের নির্বাচনের মধ্য দিয়ে ইসির প্রতি যেন অনাস্থা সৃষ্টি হয়েছিল তা দূর হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। ফেব্রুয়ারির প্রথম দিকে তারিখটা আপনারা জানবেন, 2 মাস আগে জানবেন। দেখেন, একটা ইলেকশনের স্বচ্ছতার জন্য যা যা দরকার তোর মধ্যে রুল অফ মিডিয়া ইজ নাম্বার 1। রুল অফ মিডিয়া, আমরা কিন্তু ইলেকশনটাকে অ্যাজ ট্রান্সপারেন্ট অ্যাজ পসিবল করতে চাই, আয়নার মতো পরিষ্কার করতে চাই। মানে মানুষ দেখুক, বিশ্ববাসী দেখুক যে আমাদের আন্তরিকতার, আমাদের চেষ্টার কোনো ঘাটতি আছে কিনা। এসপি, ওসি, ডিসি ও ইউএনওদের নির্বাচনকালীন পোস্টিং লটারির মাধ্যমে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। দুপুরে নির্বাচনের প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি। এছাড়াও তিনি বলেন, এসব গুরুত্বপূর্ণ পদ নিয়ে কারো মধ্যে যেন কোনো প্রশ্ন না থাকে, তাই লটারির মাধ্যমে পোস্টিং দেওয়া হবে। এদিকে 47,000 ভোট কেন্দ্রের প্রতিটিতে ন্যূনতম একটি করে বডি ক্যামেরা রাখা হবে বলেও জানান তিনি। ভোট কেন্দ্রে যা যা ঘটছে তার সব কিছু যেন রেকর্ড থাকে, সেই জন্যই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান উপদেষ্টা। এদিকে আগামী নির্বাচনে সব মিলিয়ে প্রায় 8 লাখ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। $47,000 ভোট কেন্দ্রে, প্রতিটা কেন্দ্রে আমরা একটা করে বডি ক্যামেরা দেওয়ার চেষ্টা করব। এই বডি ক্যামেরা থাকবে আমাদের ওখানে যে পুলিশের যে সিনিয়র মোস্ট তার কাছে থাকবে। স্পেশালি পুলিশ ডিপার্টমেন্টে এসপি এবং ওসিদের আমরা লটারির মাধ্যমে তাদের এই যে পোস্টিংটা আমরা করে দেব নির্বাচনের সময়। এখন যারা দেখেন আছে তাদেরই আমি বিভিন্ন জায়গায় হবে, এটা একটা লটারির মাধ্যমে করে দেব, যেন কারো কোনো ধরনের কোনো সন্দেহ না থাকতে পারে যে সে অমুকের সাপোর্টার অমুক জায়গায় গেছে। বিতর্কিত 3 জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেটদের তথ্য সংগ্রহ করছে নির্বাচন কমিশন। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই এই তথ্য চাইলে 2014, 18 ও 24 সালের ভোটের কাজে থাকা ম্যাজিস্ট্রেটদের বিষয়ে ইসি এই উদ্যোগ নেয়। ইসির নির্দেশনায় উপসচিব মনির হোসেন স্বাক্ষরিত এই চিঠি বুধবার সব জেলা প্রশাসক, ঢাকা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কাছে পাঠানো হয়। এতে দশম, একাদশ ও দ্বাদশ নির্বাচনে দায়িত্ব পালন করা ম্যাজিস্ট্রেটদের নাম, ঠিকানা, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট নম্বর ও মোবাইল নম্বর সহ আরও কিছু তথ্য পাঠাতে বলা হয়েছে। গত 24 জুলাই এই সংক্রান্ত তথ্য চায় পিবিআই। এর আগে 3 জুলাই বিগত 3 জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করা রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের বিস্তারিত তথ্য নির্বাচন কমিশনের কাছে চেয়েছিল পিবিআই। এদিকে আগামী নির্বাচনের জন্য নির্বাচন কমিশন বাজেট দিলে সেই অনুযায়ী বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। বুধবার সচিবালয়ে উপদেষ্টা পরিষদের সরকারি ক্রয় সংক্রান্ত কমিটি ও অর্থনৈতিক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে একথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা আরও বলেন, গেল 1 বছরে খাদের কিনারা থেকে উঠে এসেছে অর্থনীতি। নানা চ্যালেঞ্জ সত্ত্বেও অর্থনীতি বর্তমানে কিছুটা স্বস্তির জায়গায় রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ব্যবসায়ীরাও স্বস্তিতে রয়েছেন বলে দাবি তার। এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা আরও বলেন, যুক্তরাষ্ট্র আরেকটু শুল্ক কমালে ভালো হতো। সামনে শুল্ক কমানোর জন্য আবারও আলোচনা করবে সরকার। এছাড়াও মূল্যস্ফীতি স্বস্তির জায়গায় আসতে কিছুটা সময় লাগবে বলেও জানান তিনি। স্বস্তির জায়গা আসছে, একটু সময় লাগবে। মূল্যস্ফীতি এমন না ঘোড়া রাশ ধরে টেনে দিলাম, ঘোড়া চড়তে হলে মাথাটাকে টেনে তুলবে। কারণ আমি ঘোড়া চড়ে জানি, তো সেটা আমি বলছি। মূল্যস্ফীতি এইরকম না একদিনে গিয়ে সব কমিয়ে দিয়ে এলাম। এটা কমছে। নন ফুডটা একটু আমাদের চ্যালেঞ্জিং। নির্বাচনের বাজেট তো নির্বাচনে যা অর্থ লাগে সেটা তো আমরা সব
এটা দেবো, সেটা তো কোনো ব্যাপার না। যে 35 থেকে 20-এ চলে আসছে, যে এটা কিন্তু মোটামুটি খারাপ না। আর যদি আপনি কম্পেয়ার করেন অন্য দেশের সাথে, তবে কিন্তু বাংলাদেশ কিন্তু খুব খারাপ পজিশনে না। নির্বাচন ছাড়া বিএনপি কোনো কিছুতে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এছাড়া 3 মাসে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলেও মনে করেন বিএনপি মহাসচিব। এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদ স্বাক্ষর করতে প্রস্তুত রয়েছে তার দল। আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য হচ্ছে একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থাতে যাওয়া, এবং আমরা নির্বাচন ছাড়া অন্য কোনো কিছুতে বিশ্বাস করি না। সুতরাং নির্বাচনের যে কার্যক্রম, নির্বাচনের প্রক্রিয়া, এটা সবসময় আমাদের মধ্যে আছে। আলোচনা শেষে যে সমস্ত বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে সেগুলো সনদ আকারে জুলাই জাতীয় সনদ 2025 এই নামে সেটা সংকলিত করে সকল পক্ষের রাজনৈতিক দল সমূহের স্বাক্ষরের জন্য যখনই প্রদান করা হবে, আমরা আগেই আমাদের বক্তব্য দিয়েছি যে আমরা সেই স্বাক্ষরের জন্য প্রস্তুত আছি, এবং সেটা বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে অনেকেই বিভিন্ন রকমের বক্তব্য দিতে পারেন, সেগুলো নিয়ে আলোচনা হতে পারে। তবে মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণাপত্রের মধ্যে যেটা উল্লেখ করেছেন, এটাই হচ্ছে একমাত্র বৈধ প্রক্রিয়া। জুলাই ঘোষণাপত্র কখন কিভাবে বাস্তবায়ন হবে তা অস্পষ্ট ও অপূর্ণ বলে মনে করছে জামায়াত। এছাড়া গণঅভ্যুত্থানের টার্নিং পয়েন্ট 9 দফা ও পরবর্তীতে 1 দফাও ঘোষণাপত্রে এড়িয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ দলটির। দুপুরের সংবাদ সম্মেলনে এসব প্রতিক্রিয়া জানান জামায়াত ইসলামীর নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। মাননীয় প্রধান উপদেষ্টার এই ঘোষণাপত্র ছিল একটি অপূর্ণাঙ্গ বিবৃতির মতো। এতে গণমানুষের প্রত্যাশার পরিপূর্ণ প্রতিফলন ঘটেনি। ঘোষণাপত্রে দীর্ঘ লড়াই সংগ্রামের কথা বলা হলেও 1947 সালের আজাদিকে উপেক্ষা করা হয়েছে। এতে ফিলকানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, 28 অক্টোবরের হত্যাকাণ্ডের উল্লেখ নেই। জুলাই গণঅভ্যুত্থানে আলিম ওলামা, মাদ্রাসা শিক্ষক ও ছাত্র, প্রবাসী ও অনলাইন অ্যাক্টিভিস্টদের ভূমিকার কথা উল্লেখ নেই, যা ইতিহাসের প্রতি অবিচার ও অবহেলা ছাড়া আর কিছু নয়। ঘোষণা কখন কিভাবে কার্যকর হবে তা উল্লেখ না করে ঘোষণাকে কিছুটা হলেও গুরুত্বহীন করে ফেলা হয়েছে। জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়েছেন এনসিপি। তবে ঘোষণাপত্রে পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরে হত্যাকাণ্ড, 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, মোদি বিরোধী আন্দোলন ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাট কমানোর আন্দোলনের মতো গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করা উচিত ছিল বলে মনে করে দলটি। দুপুরে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই প্রতিক্রিয়া জানান দলের সদস্য সচিব আখতার হোসেন। বাংলাদেশের এই ভূখণ্ডের এবং একটা সার্বভৌম রাষ্ট্র পাওয়ার পেছনে 47, 71 এবং আমাদের 24-এর যে আন্দোলন, তার সকল কিছুর একটি সম্মিলন এই ঘোষণাপত্রকে আরো সমৃদ্ধ করতে পারত। এই ঘোষণাপত্রে শহীদের সংখ্যার ব্যাপারে প্রায় 1000 শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে, অথচ জাতিসংঘের রিপোর্টে 1400 জন মানুষ এই অভ্যুত্থানের সময়কালে শহীদ হয়েছেন। জুলাই ঘোষণাপত্র পাঠকে শুভঙ্করের ফাঁকি উল্লেখ করে সংশোধনের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় একথা জানান দলটির সভাপতি নুরুল হক নূর। ঘোষণাপত্রেই কোটা সংস্কার আন্দোলনকে স্থান না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। এই ধরনের উচ্চ শিক্ষিত লোক, জ্ঞানীগুণী লোকেরা একটা খসড়া আপনার দিবেন, সেই খসড়ায় একটা ডাহা মিথ্যা কথা থাকবে, এটা আমরা প্রত্যাশা করেছিলাম। এই জন্য বলেছি, মন গড়া ইতিহাস লেখা যায় না। তারা সঠিক তথ্য জাতির সামনে উপস্থাপন করতে পারে নাই। ঢাকঢোল পিটিয়ে একটা ঘোষণাপত্র দেওয়ার বিষয় জাতির সামনে হাজির করলেন, সেটাতেও শুভঙ্করের ফাঁকি রয়েছে। এইখানে বলা হয়েছে যে পরবর্তী নির্বাচনের নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধান, তো তাহলে পরবর্তী নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানে যদি এটি অন্তর্ভুক্ত থাকে, পরবর্তী যদি সরকারি ডিসিশন নেয়, তাহলে এই
আপনার জাতীয় ঐক্যমত্য কমিশনের নামে এই তামাশার কি দরকার ছিল? সরকার সবকিছু ঠিক করে দিতে পারে না, নিজেদেরকেই অনেক কিছু পরিবর্তন করতে হবে বলে মন্তব্য করেছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান ও জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বুধবার দুপুরে সিডেপ মিলনায়তনে সিজিএস আয়োজিত গণমাধ্যমের স্বাধীনতা, অভিযোগ নিষ্পত্তি ও স্বনিয়ন্ত্রণের নিষ্পত্তি শীর্ষক সংলাপে একথা বলেন তিনি। গণমাধ্যমের সম্পাদকের বাইরে আরও একটি শক্তির আবির্ভাব হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, মিডিয়া হাউসগুলো কর্পোরেট কোম্পানিগুলোর মধ্য থেকে বের হতে না পারলে সংবাদ মাধ্যম স্বাধীন হবে না। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময় কোনো দলের হয়ে রাজনৈতিক ভূমিকা পালন না করারও আহ্বান জানান তিনি। জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার বিচার শুরু হয়েছে। আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এই বিচার শুরু হয়। সাক্ষ্য গ্রহণের জন্য ২৭ আগস্ট দিন ধার্য করা হয়েছে। বুধবার ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আবু সাইদ হত্যার ঘটনায় এএসআই আমির হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান, রাসেল ও আনোয়ার পারভেজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। অভিযোগ গঠনের সময় তারা এজলাসে ছিলেন। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, রংপুরের সাবেক পুলিশ কমিশনার সহ ২৪ জন পলাতক আসামির বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। ২৪-এর গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ। এদিকে জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনার সহ ৩ আসামির বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ ১৭ আগস্ট। তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শেষে এই তারিখ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। বুধবার সকালে শেখ হাসিনার বিরুদ্ধে আনা আবু সাইদ হত্যা মামলার অভিযোগে সাক্ষ্য দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। আবু সাইদকে গুলি করার ঘটনার বর্ণনা করেন তিনি। সাক্ষী বলেন, আবু সাইদকে সরাসরি গুলি করেছে এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়। আবু সাইদকে প্রথম উদ্ধারকারী আরেক শিক্ষার্থী মামলার চতুর্থ সাক্ষী। পঞ্চম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন রংপুরের এক সাংবাদিক। গত ১০ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিচার শুরুর আদেশ দেন। এই মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক। অন্যদিকে সাবেক আইজিপি মামুন বর্তমানে কারাগারে আটক রয়েছেন। এদিন ট্রাইব্যুনালে তাকেও হাজির করা হয়। শেখ হাসিনার বিরুদ্ধে 5টা চার্জ আছে, তার মধ্যে অন্যতম চার্জ হচ্ছে আবু সাইদ। এই অন্যতম চার্জে আবু সাইদের চার্জে আজ 2 জন সাক্ষী দিয়েছে। পরবর্তী ধার্য তারিখ 17 তারিখ ধার্য হয়েছে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য, আগস্টের 17। তার বক্তব্য হচ্ছে যে এই ঘটনা, অর্থাৎ এই যে আবু সাইদকে হত্যা করা হয়েছে, পরবর্তীতে আরও হত্যাকাণ্ড ঘটেছে, নির্যাতন ঘটেছে। আবু সাইদের হত্যার আগের দিন সারা দেশে ছাত্র নির্যাতন হয়েছে, এর জন্য শেখ হাসিনা হচ্ছে দায়ী। রাজনৈতিক পর্ষদের সদস্য হয়েও দলকে না জানিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসে অবকাশ যাপনে কক্সবাজার যাওয়ায় এনসিপির শীর্ষ 5 নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এনসিপি। 24 ঘন্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতেও বলা হয় তাদের। জবাবদিহিতার আওতায় আসা এই নেতারা হলেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসাদ আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। এই তালিকায় আরও আছেন জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। দুপুরে এনসিপির পক্ষ থেকে পাঠানো নোটিশে গণঅভ্যুত্থান দিবসে এনসিপি নেতাদের ব্যক্তিগত সফর নিয়ে প্রশ্ন তোলা হয়। নোটিশে বলা হয়, এই নেতারা রাজনৈতিক পর্ষদকে অবগত না করেই এই সফরে গিয়েছিলেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ডাচ মিশন প্রধান আন্দ্রে কারস্টেন্স। বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন নেদারল্যান্ডস দূতাবাসের মিশন প্রধান আন্দ্রে কারস্টেন্স। বিদায়ী সৌজন্য সাক্ষাতে দ্বিপক্ষীয় সম্পর্ক, জুলাই গণঅভ্যুত্থান এবং চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় জুলাই শহীদ ও আহতদের গভীরভাবে স্মরণ করেন বিদায়ী ডাচ মিশন প্রধান। 26 আগস্টের মধ্যে প্রস্তাবিত ঢাকা
কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যাদেশ জারির আলটিমেটাম দিয়েছে 7 কলেজের শিক্ষার্থীরা। সকালে 7 কলেজের সমন্বয়ে প্রস্তাবিত অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে ঢাকা কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শিক্ষার্থীরা। মিছিল সায়েন্স ল্যাব হয়ে ইডেন কলেজের সামনে থেকে ঘুরে আবার সায়েন্স ল্যাবে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, আগামী 26 আগস্টের মধ্যে অধ্যাদেশ জারি করা না হলে কঠোর আন্দোলন করা হবে। এ সময় অধ্যাদেশ জারির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, উপাচার্য সহ গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার দাবিও জানান তারা। 26 আগস্টের মধ্যে চূড়ান্ত করতে হবে। অধ্যাদেশ চূড়ান্ত করার সাথে সাথে ভিসি, প্রক্টর নিয়োগ সহ যাবতীয় সকল প্রকার কর্মকর্তা নিয়োগ করে বর্তমান শিক্ষার্থীদের ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণে পরিচালিত করতে হবে। যে কোনো পদক্ষেপের জন্য 7 কলেজ শিক্ষার্থীরা যদি অধ্যাদেশ নিয়ে কোনো প্রকারের তৃতীয় পক্ষ তালবাহানা করতে চায়, শিক্ষার্থীরা আবার রাজপথে নেমে আসবে। ভুয়া কোম্পানি ও কাগজে প্রতিষ্ঠানের নামে 50 কোটি টাকা আত্মসাৎ ও পাচার প্রমাণিত হওয়ায় পিকে হালদার সহ 24 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুদক। বুধবার সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সংবাদ সম্মেলনে মহাপরিচালক আক্তার হোসেন একথা জানান। সাবেক ডেপুটি গভর্নর এস.কে. সুর সরকারি কর্মকর্তা হিসেবে স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব দাখিল না করার অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। এ সময় এস.কে. সুরকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে দুদক মহাপরিচালক বলেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে এ বিষয়ে পরবর্তীতে সবশেষ তথ্য জানাবেন তিনি। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব হারুনুর রশিদের বিরুদ্ধে 57 কোটি টাকা সন্দেহজনক লেনদেন করায় মামলা করার কথা জানান দুদক। জনাব শীতাংশু কুমার চৌধুরী, সাবেক ডেপুটি গভর্নর, বাংলাদেশ ব্যাংক, তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26(2) ধারায় চার্জশিট দাখিলের অনুমোদন জ্ঞাপন করা হয়েছে। জনাব প্রশান্ত কুমার হালদার, সাবেক ব্যবস্থাপনা পরিচালক, রিলায়েন্স ফিন্যান্স লিমিটেড সহ মোট 24 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। হারুনুর রশিদ বিশ্বাস, অতিরিক্ত সচিব, অবসরপ্রাপ্ত, দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নোয়াখালীর বেগমগঞ্জে একটি মাইক্রোবাস খালে পড়ে 3 শিশুসহ একই পরিবারের 7 জন নিহত হয়েছেন। বুধবার ভোরে চন্দ্রগঞ্জ বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, নিহতদের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী এলাকায়। রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বজনকে বরণ করে লক্ষ্মীপুর ফিরছিলেন তারা। পরে মাইক্রোবাসটি নোয়াখালীর বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ বাজার এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এ সময় বেশ কয়েকজন বের হতে পারলেও বাকিরা আটকা পড়ে মাইক্রোবাসের মধ্যে। পরে তাদেরকে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। চালক ঘুমিয়ে পড়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। মাইক্রোবাসটি উদ্ধার করে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় নিয়েছে পুলিশ। আর অল্প কত লাগবে চলে যাই কথা কই বাংলা বাজার পার হয়ে চন্দ্রগঞ্জ হুপ বাজারের পাশে আইয়ে গাড়ি দিছে মারি রাস্তার দোন পাশে তো উত্তরময় ওই ঘুমের লগে দিয়ে ঝোঁক দিয়ে উড়ে মানে গাড়ি জানে কাট দিছে, কাটের লগে দিয়ে খালের দিকে নামে গেছে গাড়ি। তার ঘুমের ঝোঁক শেষ হয় নাই, ঘুমাইতে আছে সে। এখানে যখন ঘুম থেকে হাল দিয়ে উঠছে, উঠা উনি উত্তর পাশে গাড়ি কাটে নিয়ে খালে পড়ে গেছে। গাড়ি ডাইরেক্ট খালের ভিতরে পড়ছে ভাই। ও ভাই কি করতে। গাজা উপত্যকা সম্পূর্ণরূপে দখলে ইসরায়েলি পরিকল্পনার সমর্থন বা বিরোধিতা করা থেকে বিরত রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি, ফিলিস্তিনিদের ক্ষুধা নিবারণের লক্ষ্যে মনোনিবেশ করেছে যুক্তরাষ্ট্র। পরিকল্পনার বিরোধিতায় পদত্যাগের হুমকি দিয়েছে ইসরায়েলি সেনাপ্রধান। যদিও গাজা দখলের লক্ষ্যে অটল নেতানিয়াহু। এদিকে মঙ্গলবার দিনভর হামলায় 58 ত্রাণ প্রত্যাশী সহ গাজায় নিহত অন্তত 83 ফিলিস্তিনি। এদিকে মিশরের নেতৃত্বে বিমানের মাধ্যমে গাজায় ত্রাণ সরবরাহ কার্যক্রম চলছে, যদিও ত্রাণের পরিমাণকে অপর্যাপ্ত বলছে জাতিসংঘ। অস্ত্র সমর্পণ না করার কথা পুনর্ব্যক্ত করেছে হিজবুল্লাহ। সংগঠনটির মহাসচিবের দাবি, পুনরায় যুদ্ধ চাপিয়ে দেওয়া হলে ইসরায়েলি মিসাইল বৃষ্টি চালাবে হিজবুল্লাহ যোদ্ধারা।
মঙ্গলবার টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে একথা জানান তিনি। ইসরায়েলি আগ্রাসন থেকে জনগণকে রক্ষায় লেবাননের সেনাবাহিনীর সঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন মহাসচিব নাইম কাশেম। যদিও বছরের শেষ নাগাদ সব অস্ত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনতে চায় দেশটির সরকার। এ লক্ষ্যে সেনাবাহিনীকে দেয়া হয়েছে নির্দেশনা। মন্ত্রিপরিষদের সঙ্গে প্রেসিডেন্টের 6 ঘণ্টার বৈঠক শেষে একথা জানান দেশটির প্রধানমন্ত্রী। গেল বছর নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় হিজবুল্লাহ ও ইসরায়েল। যদিও দক্ষিণ লেবাননে এখনও হামলা অব্যাহত রেখেছে আইডিএফ। নেদারল্যান্ডস এবং এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে আজ থেকে অনুশীলন ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়া কাপের প্রাথমিক দলে থাকলেও অস্ট্রেলিয়া টফ অ্যান্ড টি-20 সিরিজের শিরোপা জিতে নিজের জায়গা পাকাপোক্ত করতে চান নুরুল হাসান সোহান। সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা মনে হয় যে যেখানে খেলতেছি ভালো করার চেষ্টা করতেছি, নিজের জায়গা থেকে নিজেকে আরো ইমপ্রুভ করার চেষ্টা করতেছি। অবশ্যই বাংলাদেশ টিমের হয়ে খেলাটা একটা বড় প্রাউডের ব্যাপার। অবশ্যই যদি সুযোগ পাই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো। আমার কাছে ফুল ফোকাসটা এখানেই, এবং অবশ্যই যেটা বললাম যে আমার 100% দেওয়ার চেষ্টা করি, কোনো সময় হয় কোনো সময় হয় না, বাট অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে এটা হচ্ছে তাদের চিন্তার বিষয়, বাট আমার ফোকাস পুরোটাই এই টুর্নামেন্টটা ঘিরেই। ভুটান নারী ফুটবল লিগে বাংলাদেশের নারী ফুটবলারদের দাপট চলছে। মঙ্গলবার ফুটসেলিং হিরোস ওমেন্স ফুটবল ক্লাবকে 12-0 গোলে হারিয়েছে ট্রান্সপোর্ট ইউনাইটেড। বাংলাদেশের জাতীয় ফুটবল দলের সিনিয়র ফুটবলার কৃষ্ণা রানী সরকার একাই করেছেন 5 গোল। প্রথমার্ধে তিনি হ্যাটট্রিক পূর্ণ করেন, দ্বিতীয়ার্ধে করেন আরও 2 গোল। 12 গোলের মধ্যে কৃষ্ণা 5 গোল করায় ম্যাচ সেরা হন। ভুটান নারী লিগে এটি কৃষ্ণার দ্বিতীয় ম্যাচ সেরার স্বীকৃতি। কৃষ্ণার গতি, স্কেল ও শুটিং সবই ছিল অসাধারণ। 2022 সালে নেপালের কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়ন হওয়ার পেছনে কৃষ্ণার অবদান অনেক। 2023 সাল পুরোটাই তিনি ইনজুরিতে থাকায় নিজের চিরচেনা ফর্ম আর পাননি। তবে ভুটান নারী লিগে অনেকটাই আগের ফর্মেই ফিরেছেন কৃষ্ণা। আম্পায়ারের সমালোচনা করায় শাস্তি পেলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার টিম ডেভিড। আইসিসির আচরণবিধির 2.8 অনুচ্ছেদ লঙ্ঘন করেছে ডেভিড। ফলে তার মোট ম্যাচ ফির 10% জরিমানা করেছে আইসিসি। একই সঙ্গে তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও। 28 জুলাই সিরিজের শেষ ও পঞ্চম টি-20তে অস্ট্রেলিয়া ইনিংসের পঞ্চম ওভারে আলজারি জোসেফের একটি বলে আম্পায়ারের কাছ থেকে ওয়াইড আশা করেছিলেন ডেভিড, কিন্তু আম্পায়ার সাড়া না দেয়ায় নিজেই 2 হাত প্রসারিত করে ওয়াইডের ইঙ্গিত দেন আম্পায়ারকে। ব্যাপারটি ভালোভাবে নেননি মাঠের 2 আম্পায়ার লেসলি রাইফার, জাহিদ বাসারাত। ফলে তারা ম্যাচ রেফারির কাছে এ নিয়ে অভিযোগ জানান। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।